নমস্কার সকলকেই, আমাদের প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমরা পড়ব পরমাণুর গঠন সম্পর্কে, যেটা তোমাদের ক্লাস 9-এ পাঠ্যভুক্ত। তো পরমাণুর গঠন সম্পর্কে বলতে হলেই প্রথমে আমাদের বলতে হয় পরমাণু কি। তো সর্বপ্রথম বিজ্ঞানী ঋষি কোনাদ পরমাণু সম্পর্কে একটা মোটামুটি রকম ধারণা দিয়ে গিয়েছিলেন। তারপর বিজ্ঞানী জন ডাল্টন এলেন, তিনি সর্বপ্রথম একটা স্বচ্ছ ধারণা দেন পরমাণু সম্পর্কে, এবং পরবর্তী সময়ে তার ধারণাটাকেই আরও বিস্তারিত করে আমরা পরমাণু সম্পর্কে আরও অনেক কিছু তথ্য পাই। তো আমরা প্রথমেই জানব যে পরমাণু কি। পরমাণু হচ্ছে পদার্থের একটা অন্যতম কণিকা, যেটা পদার্থের মধ্যে অবস্থান করছে। আর ডাল্টন যখন এলেন, তিনি বললেন পরমাণু সম্পর্কে দুটো কথা। প্রথমত বললেন পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যাবে না। যদিও পরবর্তীকালে এই বক্তব্যটা তার ভুল বলে প্রমাণিত হয়েছে, তবুও বিজ্ঞানের ক্ষেত্রে একটা জিনিসই হলো যে প্রথম যেই কোনো ধারণা দেখ না কেন, সেটার উপর বেস করেই আমরা কিন্তু এগিয়ে যাব। তার জন্য প্রথম ধারণাটা আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা ত্রুটিমুক্ত একটা সিদ্ধান্তে আসি, একটা ভালো বিষয় বিবেচনা করতে পারি। তার জন্য সব কিছু বিজ্ঞানের ক্ষেত্রে সব কিছুই বিজ্ঞানীরা যারা প্রথম ধারণা দেন তারা কিন্তু খুবই ফেমাস। আর প্রথম পয়েন্ট বললাম তাহলে পরমাণু অবিভাজ্য ডাল্টনের মত অনুযায়ী। আর দ্বিতীয়ত হচ্ছে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই দুটি কথা মূলত ডাল্টন বলে গেলেন। তো মোটামুটি রকমভাবে একটা ঠিকঠাক ধারণা তিনি দিয়েছিলেন প্রাথমিকভাবে, সেই কারণে তাকে আমরা পরমাণুবাদের জনক বলে থাকি, বিজ্ঞানী জন ডাল্টনকে। এরপর পরবর্তীকালে মানে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতকের শুরুতেই, যখন আলফা রশ্মি, গামা রশ্মি এগুলোর আবির্ভাব হলো, এবং এগুলো দ্বারা যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলাম যে পরমাণু কিন্তু অবিভাজ্য নয়। তো পরমাণুর মধ্যেও আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আছে, যে কণিকাগুলো পরমাণুটাকে গঠন করছে। তো এই কণিকাগুলোকে আমরা সাধারণত অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেলস বলে থাকি। এখনও পর্যন্ত আমরা 35 রকম অবপারমাণবিক কণার ধারণা পেয়েছি। তার মধ্যে আমরা কিছু সংখ্যক এখানে বলবো। তো মূলত অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেলস, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমত এক হচ্ছে স্থায়ী কণা, দুই হচ্ছে অস্থায়ী কণা, তিন হচ্ছে সংমিশ্র কণা। এই কণাগুলোর নামকরণ এরকম কেন করা হয়েছে সেটা আমরা জানব। প্রথমত হচ্ছে স্থায়ী কণা। স্থায়ী কণা মানে হচ্ছে এর অস্তিত্বটা আমরা পরমাণুর ভেতরেও পাবো, আবার পরমাণুর বাইরেও এই কণাগুলোর অস্তিত্ব আমরা দেখতে পাবো। তার জন্য এটা বলা হচ্ছে স্থায়ী কণা। অস্থায়ী কণার কথাটা কি না, এগুলোর শুধুমাত্র অস্তিত্ব আছে পরমাণুর ভেতরে, পরমাণুর বাইরে কিন্তু এই কণাগুলির কোনো অস্তিত্ব নেই। আর সংমিশ্র কণা যেটা, সেটা হচ্ছে কখনো কখনো পরমাণুর বাইরেও এদের অস্তিত্ব দেখা যায়, আবার কখনো কখনো দেখা যায় না। সেই কারণে এর নামকরণটা করা হয়েছে সংমিশ্র কণা। তো আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব প্রত্যেকটা কণার। স্থায়ী কণা হচ্ছে প্রথমত ইলেকট্রন, দ্বিতীয়ত প্রোটন, তৃতীয়ত নিউট্রন। বলে রাখি প্রসঙ্গত, আমরা স্থায়ী কণা সম্পর্কেই আলোচনা করব। আমাদের পাঠ্য বিষয়ে স্থায়ী কণা সম্পর্কেই আলোচনা করা হবে। অস্থায়ী কণার মধ্যে রয়েছে পজিট্রন একটা, মেসন একটা,
নিউট্রিনো একটা, অ্যান্টি নিউট্রিনো একটা। আর আমাদের সংমিশ্র কণা, তার মধ্যে রয়েছে ডয়টেরন একটা আর আলফা কণা একটা। তাহলে আমরা বললাম আমরা পরমাণু গঠনের মূল কণিকা, দ্যাট ইজ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জেনে নিতে হয় প্রত্যেকটির আবিষ্কারক এবং কোথার থেকে আবিষ্কার করা হয়েছে। তো দেখো, ইলেকট্রন আবিষ্কার করেছিল বিজ্ঞানী জে টমসন, কোনো কোনো বইয়ে থমসনও লেখা থাকে, 1897 খ্রিস্টাব্দে। এটার আবিষ্কার কোথা থেকে হয়েছিল? ক্যাথোড রশ্মির পরীক্ষা দ্বারা, যেটা ছিল একটা ঋণাত্মক রশ্মি। ক্যাথোড রশ্মিটা হচ্ছে ঋণাত্মক রশ্মি। তারপর আবিষ্কার হলো প্রোটন আবিষ্কার করলেন বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে। এটার আবিষ্কার হয়েছিল অ্যানোড রশ্মির পরীক্ষা দ্বারা, যেটা ছিল একটা ধনাত্মক রশ্মি। অ্যানোড রশ্মিটা হচ্ছে ধনাত্মক রশ্মি। আর তারও অনেক পরবর্তীকালে নিউট্রন আবিষ্কার করলেন বিজ্ঞানী স্যাডউইক 1932 খ্রিস্টাব্দে। তিনি আবিষ্কার করেছিলেন এটা একটা তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে। প্রসঙ্গত বলে রাখি, দেখো এখানের যে সালের গ্যাপটা 1911 আর 1932, এই সালের গ্যাপটা অনেকটাই। তো বিজ্ঞানী রাদারফোর্ডের স্টুডেন্ট ছিলেন বিজ্ঞানী স্যাডউইক। তিনি পরবর্তী সময়ে কিন্তু নিউট্রনের ধারণাটা দেন এবং নিউট্রন আবিষ্কার করেন তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে। এবার আমাদের ক্যাথোড রশ্মির পরীক্ষার দ্বারা কিভাবে যে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, এই বিষয় তোমাদের সিলেবাস বহির্ভূত। প্রত্যেকটার আবিষ্কার কিভাবে হয়েছিল সেটা তোমাদের সিলেবাস বহির্ভূত, কিন্তু কে আবিষ্কার করেছিল আর কিভাবে আবিষ্কার হয়েছিল এটা তোমাদের জেনে রাখা জরুরি। সুতরাং এইটুকু অংশ তোমরা নোট ডাউন করে নিতে পারো, একটা ছকের মাধ্যমে বোঝানো হয়েছে। দেখো, এবার আমরা ওই উপাদান কণিকা, যেগুলো বললাম মূল উপাদান কণিকা পরমাণু গঠনের, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, এগুলোকে কিভাবে আমরা প্রকাশ করব, তাদের ভর এবং আধান বা চার্জ সম্পর্কে জানব। তো ইলেকট্রনকে আমরা সাধারণত কখনো নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করে থাকি, বা ইলেকট্রনের জন্য যেহেতু নেগেটিভ তার জন্য ই- লেখা হয়। এর ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম, বা তোমরা যদি এসআই ইউনিটে বলো তাহলে 9.11 × 10⁻31 কিগ্রাম। এর চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। নেগেটিভ সাইনটা হচ্ছে, যেহেতু ইলেকট্রনটা ঋণাত্মক আধান বিশিষ্ট, তার জন্য সামনে একটা নেগেটিভ সাইন, বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে যদি বলো তোমরা -4.8 × 10⁻10 ESU। এরপর আসছি পরবর্তী মূল উপাদান কণিকা প্রোটনকে প্রকাশ করে থাকি পি দ্বারা, H+ দিয়েও প্রকাশ করে থাকি, বা সাধারণ হাইড্রোজেন, এটা আমরা দেখব পরে, H11 যেটাকে বলা হচ্ছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, এই চিহ্ন দ্বারাও প্রকাশ করে থাকি। এর ভর হচ্ছে 1.6725 × 10⁻24 গ্রাম। এটাকে তোমরা কিগ্রাতেও বলতে পারো। এটা হচ্ছে ব্যবহারিক একক সিজিএসটা, তার জন্য গ্রাম ইউনিটেই লেখা আছে। আর ইলেকট্রনের যা আধান, প্রোটনের আধান কিন্তু সেম, 1.6 × 10⁻19 কুলম, বা 4.8 × 10⁻10 ESU। প্রোটনটা হচ্ছে ধনাত্মক তড়িৎধর্মী, তার জন্য আধানের আগে আমরা একটা পজিটিভ সাইন দিয়েছি। এবার হচ্ছে নিউট্রনের চিহ্ন হচ্ছে N বা N01, এইভাবে প্রকাশ করে থাকি আমরা সাধারণত নিউট্রনকে বোঝানোর জন্য। এর ভরটা হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। এবার দেখো, এই দুটো ভরের মধ্যে যদি আমরা তুলনা করি, 1.6725 × 10⁻24, আর এখানেও 10⁻24, কিন্তু এখানে দেখো একটা ডিজিট 6725 আর এখানে হচ্ছে 675। তাহলে কার ভরটা বেশি বলো তো? নিউট্রনের ভরটা বেশি। তাহলে নিউট্রন হচ্ছে প্রোটনের থেকে স্বল্পতম ভারী কণিকা, আর এর আধান হচ্ছে 0। আমাদের একটা প্রশ্ন প্রায়ই থাকে যে পরমাণুর মধ্যে উপস্থিত নিস্তড়িত মানে চার্জবিহীন কণাটির নাম কি? তখন তোমাদের বলতে হবে নিউট্রন। বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করার পর
পরমাণুতে এই মূল কণিকাগুলো ইলেকট্রন প্রোটন এগুলো কিভাবে সজ্জিত থাকে সেটা বিশদে জানার জন্য তিনি একটা পরীক্ষা করলেন। সেই পরীক্ষাটা হলো রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। 1911 খ্রিস্টাব্দে আমরা দেখেছি তিনি প্রোটন আবিষ্কার করেছেন এবং সেই সালেই তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে বিষয়টা জানতে চাইলেন যে পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন কিভাবে অবস্থান করে। তখনও পর্যন্ত নিউটনের ধারণা আমরা পাইনি, কারণ তার অনেক পরবর্তী সময়ে বিজ্ঞানী স্যাডউইক এসে নিউটন আবিষ্কার করেছিলেন। তো মূলত এই দুটো কণিকা ইলেকট্রন ও প্রোটন এরা পরমাণুতে কিভাবে অবস্থান করে সেটা বিশদে জানার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষাটা করলেন। তিনি কি করলেন, পরীক্ষার বিষয়বস্তু আমরা দেখে নেব। তিনি একটা আলফা কণার স্রোত হিসেবে তেজস্ক্রিয় আইসোটোপ একটা নিলেন। এখানে একটা ছিদ্রযুক্ত লেড প্লেট নিলেন। ছিদ্রযুক্ত কেন সেটাও আমরা বলবো। আর এখানে তিনি একটা 0.004 মিলিমিটার বেধ বিশিষ্ট সোনার পাত নিলেন। অত্যন্ত কম বেধ বিশিষ্ট একটা সোনার পাত। আর তারপরে তিনি একটা বৃত্তাকার পর্দাকে স্থাপন করলেন, যেটা হচ্ছে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত। তো এখান থেকে তিনি আলফা কণা স্রোত পাঠালেন। লেড প্লেটটার মধ্যে একটি সূক্ষ্ম ছিদ্র ছিল, যে ছিদ্রটার মাধ্যমে শুধুমাত্র এই আলফা কণা স্রোতগুলো বেরোবে। সেই কারণেই তিনি ছিদ্রযুক্ত লেড প্লেট ব্যবহার করেছিলেন। এবার এখান থেকে আলফা কণা স্রোতগুলো সোনার প্লেটে যেয়ে পড়লো। তারপরে আমরা তার থেকে পর্যবেক্ষণে আসছি। এতদূর পর্যন্ত তিনি সেট আপ করলেন। একটা আলফা কণা স্রোত নিলেন, স্রোত হিসেবে একটা তেজস্ক্রিয় আইসোটোপ নিলেন, একটা ছিদ্রযুক্ত লেড প্লেট স্থাপন করলেন, আর তারপর একটা 0.004 মিলিমিটার বেধ বিশিষ্ট সোনার পাত, এবং তার পর তিনি একটা বৃত্তাকার পর্দা যেটা হচ্ছে ZnS প্রলিপ্ত সেটা নিলেন। তিনি এখানে ZnS যে প্রলেপটা নিয়েছিলেন সেটারও একটা কারণ আছে। তার কারণটা কি না, আলফা কণাগুলো যখন এই পর্দাতে পড়বে তখন যেখানে পড়বে সেই পয়েন্টটাকে চিহ্নিত করার জন্য তিনি ZnS প্রলিপ্ত বৃত্তাকার পর্দা ব্যবহার করেছিলেন। এই আলফা কণাটা এখানে যদি পড়ে বৃত্তাকার পর্দা, তাহলে এখানটা কিন্তু উজ্জ্বল আলোকিত হবে। তাহলে তিনি বুঝতে পারবেন যে আলফা কণার গতিপথটা কীরূপ, কোন দিকে আলফা কণাগুলো যাচ্ছে। তিনি পর্যবেক্ষণ কি দেখলেন, তিনি দেখলেন যে বেশিরভাগ আলফা কণা এই সোনার প্লেটটা ভেদ করে সোজা পর্দায় এসে পড়ছে। আর কিছু সংখ্যক কণা কি হচ্ছে না, সামান্য পরিমাণে বিক্ষিপ্ত হয়ে, কিছু কোণে বিক্ষিপ্ত হয়ে পর্দার উপর পড়ছে। আর 20,000টা তিনি আলফা কণার স্রোত পাঠিয়েছিলেন, তার মধ্যে একটি কণা সোনার প্লেট থেকে 90 ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে মানে 180 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেলে এসে ফিরে আসছে। তাহলে আমরা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখলাম, তার পর্যবেক্ষণও আমরা দেখলাম। সেখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কতগুলো সিদ্ধান্তে উপনীত হলেন এবং সেই সিদ্ধান্তের উপরেই ভিত্তি করে তিনি পরমাণুর গঠন সম্পর্কে একটা মডেলের কথা বললেন। প্রথম সিদ্ধান্ত তিনি কি নিলেন, 1 নম্বর, যেহেতু দেখলেন যে 20,000 আলফা কণার মধ্যে বেশিরভাগ কণাগুলোই সোজা বেরিয়ে চলে যাচ্ছে, সেই কারণে তিনি সিদ্ধান্তে এলেন যে পরমাণুর বেশিরভাগ স্থানই কিন্তু ফাঁকা। আর শুধুমাত্র একটি কণা 20,000-এর মধ্যে, সেটা 90 ডিগ্রির বেশ কিছু অ্যাঙ্গেলে আবার ফিরে আসছে। তার মানে এখান থেকে তিনি সিদ্ধান্তে এলেন যে পরমাণুর মধ্যে এমন একটা অংশ আছে যেখানে ওই পরমাণুটির সকল ভর পুঞ্জীভূত আছে। তিনি সেই অংশটির নাম দিলেন
নিউক্লিয়াস। তিনি বললেন নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত থাকে এবং যে ধনাত্মক আধানের কেন্দ্র সেটা হচ্ছে এই নিউক্লিয়াস। সেকেন্ড পয়েন্টে তিনি বললেন নিউক্লিয়াসের ভর পরমাণুর ভরের তুলনায় অনেক কম, নগণ্য। থার্ড পয়েন্ট বললেন তিনি যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথগুলো কীরকম না সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথ। সমকেন্দ্রিক কেন বলা হচ্ছে না একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে 4-5টা কক্ষপথ, তার জন্য সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে। আর 4 নম্বর পয়েন্ট তিনি বললেন এই যে ইলেকট্রনগুলো ঘুরছে কক্ষপথে তার জন্য একটা বল কাজ করতে হবে, যে বলের কারণে আমরা দেখব পরমাণু সুস্থিত বা আমাদের পরবর্তীকালে নিউক্লিয়াসকেও আমরা সুস্থিত হিসেবে জানব। তো পরমাণু সুস্থিত হওয়ার কারণ কিন্তু এটাই, মূলত পরমাণুর একদম সেন্টারে আছে নিউক্লিয়াস এবং তার চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। তো যেহেতু পরমাণুর নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আর আমরা জেনে এসেছি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, সুতরাং এই দুটো কণার মধ্যে একটা স্থির তড়িৎাকর্ষণ বল কাজ করছে। আর এই ইলেকট্রনটা যে ঘুরছে এর যে মুভমেন্ট হচ্ছে সেই কারণে আমরা একটা কেন্দ্রাতিক বলের ধারণা পাচ্ছি। এটা একটু বলে নিই, তোমরা ছোটোবেলায় দেখবে দড়িতে ঢিল বেঁধে ঘুরিয়েছো, তো ঘুরানোর সময় তোমরা দেখবে যে সবসময় একটা বাইরের দিকে বল অনুভূত হতো, ঢিলটা একটা বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা করতো সব সময়। তো সেই বলটা এখানেও কাজ করছে সিমিলারলি, সেই বলটাকে আমরা বলছি কেন্দ্রাতিক বল। তো এই দুটো বলের মান সমান হওয়ার কারণে কি হয় না ইলেকট্রনটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। কখনো ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপর আছড়েও পড়ে না বা কক্ষপথ থেকে বেরিয়েও যায় না, যেহেতু এই স্থির তড়িৎাকর্ষণ বল আছে আর তার সমপরিমাণ কেন্দ্রাতিক বল আছে। দুটো বল কিন্তু সমান এবং পরস্পর বিপরীতমুখী। এখান থেকে কিন্তু আমরা পরমাণুর সুস্থিতির কথা বলতে পারি, কারণ পরমাণুর নিউক্লিয়াস রয়েছে সেন্টারে এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। দু ধরনের বল কাজ করছে, একটা হচ্ছে স্থির তড়িৎাকর্ষণ বল আর একটা হচ্ছে কেন্দ্রাতিক বল। এই দুটো বল সমান হওয়ার কারণে কিন্তু পরমাণুটা সুস্থিত হয়। আর পরমাণুর আরেকটা বিশেষ জিনিস যে পরমাণুর নিউক্লিয়াসে দেখব প্রোটন অবস্থান করছে, যে কারণে নিউক্লিয়াসটা ধনাত্মক আধানযুক্ত হয়। পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক বাইরের কক্ষপথগুলোতে মানে যে ইলেকট্রন মহল আছে পরবর্তী সময়ে জানব, সেই ইলেকট্রন মহলে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন অবস্থান করবে। তাহলে আমরা আজ দেখলাম রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেখান থেকে কিছু সিদ্ধান্তে রাদারফোর্ড এলেন এবং পরমাণুর মডেল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিলেন। তো আজ আমরা এখানেই শেষ করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে বন্ধুদের কাছে ছড়িয়ে দিন।